বৃষ্টি উপেক্ষা করে বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ভিড়। নির্বাচন চাওয়া কি অন্যায়? অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রিজভীর। কোরবানি উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুত প্রায় 6.5 লাখ গবাদি পশু। 18,000 খামারে 3,000 কোটি টাকার বেশি বিক্রির আশা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের মামলা। অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নির্বাচন চাওয়া কি অন্যায়? অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নয়, তবে ছাত্র উপদেষ্টাদের পরামর্শে দেশ চালালে সেটি ভালো চলবে না। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান সহ রাজশাহী ও রংপুর বিভাগের নেতারা। বৃষ্টি বাধা উপেক্ষা করে মাঠ জুড়ে নেতাকর্মীদের ঢল নামে। বিকেলের মধ্যেই বর্ণিল হয়ে ওঠে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠের সমাবেশ। ব্যানার ফেস্টুনে তুলে ধরা হয় নানা ধরনের স্লোগান। 31 দফার মধ্যে দিয়েই আগামী দিনে দেশ পরিচালিত হবে। তরুণদের একটা নতুন উদ্দীপনা এবং এই উদ্দীপনাকে কাজে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশে তরুণদের ভূমিকায় থাকবে সব থেকে বেশি, এবং তরুণদের নিয়ে আগামী দিনে তারেক রহমান এগিয়ে যাবেন সেই প্রত্যয় ব্যক্ত করছেন তিনি এই সমাবেশ থেকে। আমাদের যত তাড়াতাড়ি ভোট হবে একটি নির্বাচনী সরকারের মাধ্যমে এই যে আমাদের জাতির সামনে যেই 17 বছরের স্বৈরশাসনের জঞ্জাল, এই জঞ্জাল থেকে মুক্ত হবে। বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবে? এটা তো জনগণের প্রশ্ন, এটা রাজনৈতিক দল এই প্রশ্ন নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সেন্টু মিয়া ও আব্বাস মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে অজ্ঞাত 13-14 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগী পরিবার। গেল বৃহস্পতিবার মধ্যরাতে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল ডাকাত। এ সময় অ্যাম্বুলেন্স আরোহীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়। আহত হন নারী সহ 9 জন। তবে মরদেহে আঘাত করার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। অ্যাম্বুলেন্সের ডাকাতির ঘটনায় আমরা 2 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদের দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই তাদের তথ্য মতে অন্যান্য ডাকাত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সম্ভব হবে। জামালপুরে শুরু হয়েছে বোরো ধান কাটাই মাড়াই। অনুকূল আবহাওয়ার ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। এরই মধ্যে তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকট। যদিও কৃষি বিভাগের পরামর্শ কম খরচে দ্রুত ধান কাটা মাড়াইয়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের। জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত। জামালপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধান, যেখানে দোল খাচ্ছে পাকা ধানের শীষ। অনুকূল আবহাওয়ায় জেলায় চলতি মৌসুমে বিঘাপতি ধানের ফলন হয়েছে 20 থেকে 22 মণ। সার কীটনাশক মিলিয়ে যেখানে খরচ 17 থেকে 18,000 টাকা। এছাড়াও তীব্র গরম বাড়িয়েছে উৎপাদন খরচ। অনেক ক্ষেত্রে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক। পরিশ্রম গরমে খুব কষ্ট। এবার 1 মণ ধান বাজারে নিয়ে গেলে 1000 থেকে সর্বোচ্চ শুকনা যেটা সেটা 1100 টাকা আমরা বিক্রি করতে পারি। তাই এবার আমাদের যে অবস্থা, আমরা আসলে লসের সম্মুখীন হয়ে যাব। এদিকে সরকার নির্ধারিত প্রতিমণ ধানের দাম 1440 টাকা হলেও খোলা বাজারে মোটা জাতের ধান 1000 থেকে 1070 টাকা, আর চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন উৎপাদন খরচের সাথে বাজারে ধানের দামে বিস্তর ফারাক। ধার দেনা পরিশোধে কম দামে নতুন ধান বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমানে ধানের আমদানি বাজারে পর্যাপ্ত রয়েছে, সামনে আরো বাড়বে। ধান যদি কম দামে না বিক্রি করি তাহলে তো উপায় নাই, কারণ আমরা কারো না কারো কাছ থেকে টাকা কর্জ করে নিয়ে আমরা এই আবাদ অর্জন করছি। ধানের বাজার খুব কম,
ধানের আঙ্গারে কৃষকের পুষতেছে না। কৃষি বিভাগের পরামর্শ কম খরচে দ্রুত ধান কাটাই মারায়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের। এছাড়া নতুন ফসল ঘরে তোলা পর্যন্ত মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। এবছর শ্রমিক খরচ একটু বেশি বিধায় আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কৃষক ভাইদেরকে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সবাই মিলে যেন ধানটা কর্তন করতে পারে সেজন্য আমরা সহায়তা করে যাচ্ছি। চলতি মৌসুমে জামালপুরে 1,27,056 হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 8,57,045 মেট্রিক টন। সরকারি ক্রয় মূল্য হিসেবে যার বাজার মূল্য 3,000 কোটি টাকার বেশি। এখন জামালপুর। শেরপুরে কোরবানি উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। কার্যক্রম চলবে আগামী 3 জুন পর্যন্ত। শেরপুরের 9টি ওয়ার্ডের 10টি পয়েন্টে ট্রাকে বিক্রি হয় টিসিবি পণ্য। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলে বিক্রয় কার্যক্রম। জেলা প্রশাসক জানান, প্রতিটি ট্রাকে থাকে 400 পরিবারের জন্য টিসিবি পণ্য। পাশাপাশি এসব টিসিবি পণ্য ক্রয় করতে কোনো কার্ডের প্রয়োজন হবে না, ফলে টিসিবি পণ্য যে কেউ কিনতে পারবেন। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে 1 কেজি চিনি, 1 কেজি ডাল এবং 2 লিটার তেল, যার প্যাকেজ মূল্য 515 টাকা। কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের খামারিদের। এবছর সিরাজগঞ্জে প্রায় 18,000 খামারে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, গাড়ল পালন করছেন খামারিরা। এসব খামার থেকে এবছর প্রায় 6.5 লাখ গবাদি পশু প্রস্তুত হচ্ছে কোরবানির ঈদে বিক্রির জন্য। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। দেশের বৃহত্তম পশুপালন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ এ জেলার গবাদি পশুর সুনাম ও চাহিদা থাকায় প্রতি বছরই ঈদুল আজহায় বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করেন সিরাজগঞ্জের খামারিরা। সিরাজগঞ্জের খামারি নির্ঝর খান 2018 সালে শখের বশে গরু পালন শুরু করলেও বর্তমানে তার খামারে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবছর প্রায় 100টি বিভিন্ন জাতের ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। প্রায় 30 থেকে 40টার মতো গরু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে, কিছু বুকিংয়ে আছে, আর বাকিগুলো আশা করছি যে এবার যেহেতু বর্ডারগুলো অলরেডি ক্লোজ করে দিয়েছে, বন্ধ করা আছে, বাইরে থেকে গরু আসতেছে না, তো আশা করি যে এবার মনে হয় গরুগুলো বিক্রি হয়ে যাবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 18,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। সবুজ ঘাস, খড়, ভুসি ও খোলসহ দানাদার খাবারের মাধ্যমে ষাঁড় মোটাতাজা করছেন তারা। তবে গরুর খাবারের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিদের খরচ বেড়েছে পশুপালনে। তাই এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। গমের ভুসি, কালার ভুসি, আরও কয়েক রকমের ভুসি আছে। খাওয়া দাওয়া শেষে মনে করেন যে গরুগুলো সব ধোয়া পাকলা করি। খাবারটা খাওয়ালে আমরা যে খাবারটা দিই, এতে রৌদ্রিতে যদি গরু যায়, কোনো রকমের গরু মানে শ্বাস প্রশ্বাসের কোনো রকমের সমস্যা হয় না। এই গরু 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে। সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি। যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। কোরবানি উপলক্ষে ষাঁড়সহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটাতাজা করতে পারে এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। চলতি বছর জেলায় প্রায় 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা, যার বাজার মূল্য প্রায় 3,000 কোটি টাকারও বেশি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। যশোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানায়, সকালে যশোর থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল ফজলুল হক। যশোর সদরের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফজলুল হক সহ 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় আহত 1 জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ফজলুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাসকিয়া ও তারানুর নামে 2 শিশু বাড়ির উঠোনে খেলার সময় পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত শিশু দুটি সম্পর্কে মামাতো ফুফাতো বোন। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করা 24 বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি জানায়, গতকাল দুপুর থেকে করলা ক্যাম্পে বিএসএফ ভারতে অভিবাসনরত কিছু বাংলাদেশিকে পুশিন করার জন্য জড়ো করে। মাঝরাতে বিএসএফ ও বিএসএফের মধ্যে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অভিবাসনরতরা বাংলাদেশি নাগরিক হলে তাদের প্রচলিত নিয়মানুযায়ী গ্রহণ করা হবে। পরবর্তীতে যাচাই বাছাই করে 8 শিশু 8 নারী সহ 24 জনকে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পাশে এবং ঢাকা উত্তর সিটির আমিনবাজার ল্যান্ডফিল স্টেশনে উন্মুক্তভাবে ফেলা হচ্ছে টনকে টন বর্জ্য। প্রতিনিয়ত আগুনে পুড়িয়ে ফেলা হয় বর্জ্য। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অপরদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সাভার বাসস্ট্যান্ড থেকে আমিনবাজারের সালেপুর ব্রিজ পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পাশে অন্তত 10টি স্থানে ফেলা হচ্ছে বর্জ্য। মহাসড়কের উভয় পাশে ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে ফেলে রাখা বর্জ্যের কিছু অংশ জ্বলছে আগুনে। দুর্গন্ধে নাক চেপে ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন সড়কটির ব্যবহারকারীরা। রাস্তার পাশে যেভাবে ময়লা ফেলছে, আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয়। যাতায়াতের সময় বমি চলে আসে। যে গন্ধে আমরা চলাচল করতে খুব কষ্ট হয়। জায়গা ফালান ছাড়া তার জায়গা নাই। ওই জায়গাও ফালায়, ওইদিকে ফালায়, এদিকে ফালায়। যাত্রীরাও যাইতে পারে না, বমি করে দেয় গন্ধে, আমরাও গাড়ি চালাতে পারি না। এটা আসলে একটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে মহাসড়কে ময়লা ফেলার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের পাশেই ফেলতে বাধ্য হচ্ছেন তারা। কোনো জায়গায় না, কোনো হিত নাই। আমার ময়লা ফেলাই না, জায়গা ভাও করে দেখ, আমি সেই জায়গায় ময়লা ফেলাই। দেশের মানুষ ফেলে, আমরাও ফেলা যাই। কি কম কম এলাকায় ময়লা ফেলানোর জায়গা নাই ভিতরে। লোকজন হাঁটাচলা করে, হাঁটাচলার অবস্থায় বাজারে যায় বা কর্মস্থানে যায়, এই সময় যাওয়ার কালে এই সব ময়লাগুলি ফালায় আর। ঢাকা আরিচা মহাসড়কের দুই ধারে দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলা ও তা পোড়ানোর কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও রয়েছে অগ্নি দুর্ঘটনার শঙ্কা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অগ্নি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমিনবাজার থেকে শুরু করে গোটা হাইওয়ে রোডটা নয়ারহাট এদিকে চন্দ্রা পর্যন্ত যান, এটা গোটাটাই কিন্তু একটা ময়লার বাগার, পরিবেশ দূষণে পরিণত হয়েছে। এইসব ময়লা স্তূপ করে আবার পুরানো হচ্ছে। এই পুরানোর কারণে অগ্নি দুর্ঘটনার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কিন্তু ধোঁয়ায় পরিবেশ দূষণ, নানা ময়লা পুরানোর কারণে একটা ব্যাপক কিন্তু স্বাস্থ্যহানি হচ্ছে এবং এটা কিন্তু কোনো অবস্থায় কাম্য নয়। অবৈধভাবে মহাসড়কের পাশে যারা ময়লা ফেলছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশনা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা হলো যে অবৈধভাবে ময়লা ফেলবে, তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রায়শই মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসি এবং তাদেরকে যাতে নিবৃত্ত করা যায়। পুলিশ সহ রাতে যারা টহল পুলিশ থাকে, তারপর আমাদের ট্রাফিক পুলিশ থাকে, তারপর আমাদের হাইওয়ে পুলিশ থাকে এবং আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যাতে ময়লাটা না ফেলে। মহাসড়কে আবর্জনা ফেলার বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/ac/ekhon tv-তে।